অদিতি প্রথমবার পুরনো সরকারি কলেজের গেট পেরিয়ে ভেতরে ঢোকে। সকালের নরম রোদ তার মুখে পড়ে। খুব সাধারণ সাজ, কাঁধে শুধু একটা ব্যাগ, তবুও অদিতির ভেতরের আভিজাত্য এমন যেন ভিড়ের মধ্যেও সে আলাদা করে চোখে পড়ে। অদিতি যখন করিডোর দিয়ে হেঁটে যায়, চারপাশের ছাত্রছাত্রীরা অজান্তেই থেমে তাকায়। কেউ কিছু বলে না, কিন্তু সবার চোখে কৌতূহল স্পষ্ট। ক্লাসরুমে অদিতি একদম চুপচাপ বসে থাকে। চারপাশের শব্দ থেকে নিজেকে সরিয়ে রেখে মন দিয়ে খাতায় লিখে চলে। ক্লাসের ফাঁকে অদিতি লাইব্রেরির নিরিবিলি এক কোণে গিয়ে বসে। বইয়ের পাতার ভেতর ডুবে গিয়ে যেন সে পুরো পৃথিবী থেকেই নিজেকে সরিয়ে নেয়। ছুটি হলে অদিতি নিঃশব্দে বেরিয়ে যায়। কারো সাথে কথা নয়, পেছনে তাকানো নয়, শুধু নিজের মতো শান্তভাবে বাড়ির পথে হাঁটা। সন্ধ্যায় অদিতি বাসায় ফিরে বাবার সাথে শান্ত সময় কাটায়। দিনের সব ক্লান্তি যেন সেই নীরব নিরাপত্তার ভেতরে একটু গলে যায়। অল্প কদিনের মধ্যেই কলেজ জুড়ে অদিতির নাম ছড়িয়ে পড়ে। সে কারো সাথে মেশে না, তবুও সবাই তাকে নিয়ে কথা বলতে শুরু করে। ক্যান্টিনে কেউ অদিতির ব্যক্তিত্বের প্রশংসা করে, আবার কেউ ঈর্ষাভরা চোখে তাকায়। শ্রদ্ধা আর হিংসা দুই অনুভূতিই একসাথে জন্ম নেয়। কিন্তু সায়েম আর ওর দলের কাছে অদিতি ছিল একটা জেদ। সায়েমের বাবা এই এলাকার দাপুটের রাজনৈতিক নেতা। পুলিশ থেকে শুরু করে কলেজের বড় বড় স্যাররা পর্যন্ত ওকে দেখলে মাথা নিচু করে চলত। বাবার অঢেল টাকার ক্ষমতার দাপটে সায়েম নিজেকে এই শহরের রাজা মনে করত। সায়েমের দম্ভভরা হাঁটায় পুরো করিডোরটাই যেন বদলে যায়। সে এগিয়ে এলে আশপাশের সবাই অজান্তেই সরে দাঁড়ায়। প্রথম দিন থেকেই সায়েমের চোখে পড়ে অদিতি। অন্যদের মতো নয়, তার নজরটা কৌতূহলের না, বরং দখলদারির। অদিতি নির্লিপ্তভাবে সায়েমের পাশ কাটিয়ে চলে যায়। চোখে মুখে কোনো ভয় নেই, কোনো প্রতিক্রিয়াও নেই। সায়েম কথা বলতে চায়, কিন্তু অদিতি তাকে অবহেলায় এড়িয়ে যায়, যেন তার কোনো গুরুত্বই নেই। অদিতির এই অবহেলায় সায়েমের মুখে বিরক্তি জমে ওঠে। প্রথমবার তার ইগোতে লাগে এমন একটা আঘাত যা সে সহজে ভুলতে পারে না। একদিন নির্জন রাস্তায় সায়েম আর তার দল অদিতির পথ আটকে দাঁড়ায়। চারপাশের নীরবতা মুহূর্তেই অস্বস্তিকর হয়ে ওঠে। সায়েম ধীরে সিগারেটের ধোঁয়া ছাড়ে আর আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলে। তার ভঙ্গিতে স্পষ্ট সে অভ্যস্ত কাউকে ভয় দেখিয়ে নিজের ইচ্ছা চাপিয়ে দিতে। অদিতি একবার তীক্ষ্ণ আর স্থির দৃষ্টিতে সায়েমের দিকে তাকায়, তারপর কোনো কথা না বলে চুপচাপ হেঁটে চলে যায়। অদিতির সেই নীরব প্রত্যাখ্যানের পর সায়েমের চোখে জমতে থাকে রাগ। সেখান থেকেই শুরু হয় তাকে ভাঙার নোংরা মানসিক চাপের খেলা। অদিতির বাবা কঠোর মুখে নীরবে বসে আছেন। তার চোখে এক অদ্ভুত গভীরতা, যেন পুরনো সামরিক জীবনের অসংখ্য স্মৃতি এখনো ভেতরে জেগে আছে। ঘরের দেয়ালে ঝোলানো মেডেল আর পুরনো ছবিগুলো যেন তার অতীতের গল্প বলে। অদিতি দূর থেকে বাবার দিকে তাকিয়ে থাকে। তার চোখের ভেতর জমে থাকে এক চাপা ভয়। সব কথা কি বলা যাবে? অদিতি মনে মনে সিদ্ধান্ত নেয়, বাবাকে কিছু জানানো যাবে না। তার জীবনকে আবার যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যাবে না। একলা ঘরে বসে অদিতি অপমান চেপে রেখে নীরবে কাঁদে। কারো সামনে নয়, শুধু নিজের ভেতরের ভাঙনটুকু অন্ধকারে গলে পড়ে। তার গলায় ঝুলে থাকা রূপালী লকেটটা নিঃশব্দে আলো কাঁপায়। হঠাৎ মনে পড়ে যায় জন্মদিনের সেই দিনটি। বাবা নিজের হাতে লকেটটি তার গলায় পরিয়ে দিচ্ছিলেন। এটা সবসময় সাথে রাখবি। অদিতি তখন হালকা হেসে নেয়। সে তখনও বুঝতে পারেনি ছোট্ট এই উপহারটার ভেতরে কত বড় সুরক্ষা লুকিয়ে আছে। বর্তমান সময় ফিরে আসে সবকিছু। অদিতির গলার লকেটটা আবার আলোয় ঝিকমিক করে ওঠে। অন্যদিকে সায়েম অন্ধকারের দাঁড়িয়ে কিছু পরিকল্পনা করছে। তার নীরবতা আর স্থিরতা বুঝিয়ে দেয় এবার সে আরো ভয়ঙ্কর কিছু ভাবছে। সায়েমের চোখে হিংস্র আত্মবিশ্বাস জমে আছে। পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুরাও বুঝে গেছে কিছু একটা খারাপ হতে যাচ্ছে। সায়েম নিচু গলায় বলে, এবার তাকে অন্যভাবে শিক্ষা দিতে হবে। কথাটা যত নিচু, তার ভেতরের হিংস্রতা ততই স্পষ্ট। আকাশ ধীরে ধীরে মেঘে ঢেকে যায়। বিকেলের আলো নিভে আসতে থাকে, যেন চারপাশের প্রকৃতিও আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছে। লাইব্রেরির ভেতরে অদিতি একা বসে নোট লিখছে। বাইরে আলো ম্লান হয়ে এলেও সে এখনো নিজের পড়ায় ডুবে আছে। ঘড়ির কাঁটা এগিয়ে যায় আর লাইব্রেরির চারপাশ ফাঁকা হয়ে যেতে থাকে। একসময় বোঝা যাচ্ছেন সে প্রায় একাই রয়ে গেছে। অদিতি তাড়াহুড়া করে লাইব্রেরি থেকে বের হয়। বাইরে এসে টের পায় চারপাশটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে গেছে। সরু রাস্তা দিয়ে অদিতি একা হাঁটে। বাতাসে যেন এক অদ্ভুত ভার।
দূরে হেডলাইটের আলো দেখা যায়। প্রথমে ছোট্ট দুটি বিন্দুর মতো, তারপর ধীরে ধীরে অস্বস্তিকরভাবে কাছে আসতে থাকে। কালো গাড়িটা হঠাৎ এসে সামনে থামে। মুহূর্তের মধ্যে চারপাশের বাতাস জমে যায়, যেন সময়ও থেমে গেছে। অদিতি কিছু বুঝে ওঠার আগেই তাকে শক্ত করে আটকে ফেলা হয়। প্রতিরোধের সময়ও পায় না, সবকিছু ঘটে যায় মুহূর্তের মধ্যে। একটি গন্ধযুক্ত কাপড় তার মুখের কাছে আসতেই অদিতির দৃষ্টি ঝাপসা হয়ে যায়। ভয়, শ্বাসরোধ আর দুর্বলতা একসঙ্গে তাকে গ্রাস করতে থাকে। তারপর সবকিছু অন্ধকারে ঢেকে যায়। কালো গাড়িটা দূরের অন্ধকারে মিলিয়ে যেতে থাকে, যেন কিছুই কখনো ঘটেনি। অদিতির গলার ওই লকেটটা তখন প্রতি সেকেন্ডে অদিতির বাবার ফোনে অদিতির একদম নিখুঁত লোকেশন পাঠিয়ে দিচ্ছিল। অদিতির বাবার মোবাইলে যখন বিশেষ এমার্জেন্সি অ্যালার্ট বেজে উঠল, তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের ড্রয়ার থেকে সার্ভিস রিভলভারটা বের করে নিলেন। তিনি মুহূর্তেই বুঝে গেলেন তার মেয়ের জীবনে বড় কোনো দুর্যোগ নেমে এসেছে। অন্ধকার পথে দ্রুত গাড়ি ছুটে চলে দূরের দিকে। রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু একটিই লক্ষ্য, অদিতিকে খুঁজে বের করা। অবশেষে নির্জন ইটভাটার সামনে গাড়ি এসে থামে। চারদিকের নীরবতা এমন ঘন, যেন অন্ধকারের ভেতরেই লুকিয়ে আছে আসল ভয়। ভাঙা গুদামঘরের দরজাটা ধীরে ধীরে খুলে যায়। বাইরে থেকে যে অন্ধকারটা সাধারণ মনে হচ্ছিল, ভেতরে ঢুকতই তা ওই ভারী আর ভয়ঙ্কর লাগে। ভেতরে অল্প আলো আর চারদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা, যেন এই নীরবতার নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো সত্য। চারদিকে ছড়িয়ে আছে অচেনা বাক্স আর বোতল। দৃশ্যটা দেখে বোঝা যায় এখানে শুধু লুকিয়ে রাখা হয়নি মানুষ, চলছে আরও ভয়ঙ্কর কিছু। এক কোণে কয়েকজন মেয়ে নিঃশব্দে বসে আছে। তাদের মুখে জমে আছে ভয়, ক্লান্তি আর ভাঙা আশার ছাপ। অদিতি অচেতন অবস্থায় মাথা নিচু করে পড়ে আছে। চারপাশের অন্ধকার আর নীরবতা তাকে আরও অসহায় দেখায়। ধীরে ধীরে অদিতির চোখ খুলতে শুরু করে। চারপাশটা প্রথমে ঝাপসা লাগে, যেন বাস্তব আর দুঃস্বপ্ন এক হয়ে গেছে। নড়তে যেই অদিতি বুঝতে পারে সে আটকে আছে। মুহূর্তের মধ্যে তার ভেতরটা কেঁপে ওঠে। এটা আর কোনো ভুল বোঝাবুঝি নয়। দূরে দাঁড়িয়ে সায়েম চাপা গলায় ফোনে কথা বলছে। তার ভঙ্গিতে বোঝা যায় এই ভয়ঙ্কর ঘটনাটা তার কাছে খুবই স্বাভাবিক। সায়েমের কণ্ঠে স্পষ্ট লোভ আর তাড়াহুড়ার ছাপ। বোঝা যায় সে শুধু প্রতিশোধ নিচ্ছে না, আরও বড় কোনো অন্ধকার খেলায় নেমে গেছে। অদিতির চোখে ভয় জমে ওঠে। কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দে চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে। অদিতি চুপচাপ চোখ বন্ধ করে। ভয় আর অসহায়তার ভেতরেও সে মনে মনে শুধু বাবাকেই ডাকে। হঠাৎ বাইরে থেকে ভারী পায়ের শব্দ ভেসে আসে। গুদামঘরের ভেতরের থমথমে নীরবতা মুহূর্তেই বদলে যায়। হঠাৎ জানালার কাঁচ ভেঙে পড়ার শব্দে সবাই চমকে ওঠে। নিস্তব্ধতার ভেতর সেই শব্দটা যেন বজ্রপাতের মতো আঘাত করে। সায়েম উৎকণ্ঠিত হয়ে চারদিকে তাকায়। প্রথমবার তার মুখে স্পষ্ট হয় সিথি এখন আর পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই। তারপর দরজা ভেঙে আলো ঢুকে পড়ে। একদল সশস্ত্র লোক দ্রুত গুদামঘরের ভেতরে প্রবেশ করে, আর পুরো দৃশ্যটাই মুহূর্তে বদলে যায়। সবার সামনে দাঁড়িয়ে আছেন অদিতির বাবা। তার মুখ দৃঢ়, চোখ স্থির। এ যেন একজন বাবার সাথে সাথে ফিরে আসা এক যোদ্ধার মুখও। গুদামঘরের ভেতরে তল্লাশি শুরু হয়। চারপাশে টান টান নীরবতা, শুধু কাজের মধ্যে বোঝা যায় এখানে পাওয়া প্রতিটা জিনিসই গুরুত্বপূর্ণ। এক কোণে একটা ডায়েরি পাওয়া যায়। অফিসাররা সেটি খুব সতর্কভাবে তুলে নেয়, যেন ভেতরে লুকিয়ে আছে বড় কোনো সত্যের শুরু। এরপর ল্যাপটপ খোলা হয়। স্ক্রিনে ভেসে ওঠা গুরুত্বপূর্ণ ফাইলগুলো দেখে বোঝা যায় এই অন্ধকার খেলাটা শুধু একজনের নয়, আরও বড় কিছু জড়িত আছে। ভয়েস রেকর্ডার থেকে একের পর এক সন্দেহজনক কথোপকথন বের হতে থাকে। কণ্ঠগুলো যত সামনে আসে ততই বোঝা যায় এই অপরাধের শেকড় অনেক গভীরে। কথাগুলো শুনে অফিসারদের মুখের রং বদলে যায়। সবাই বুঝতে শুরু করে এটা শুধু একটা অপহরণের ঘটনা নয়, এর পেছনে আছে আরও বড় ষড়যন্ত্র। একটার পর একটা প্রমাণ এনে টেবিলের উপর সাজানো হয়। ডায়েরি, ল্যাপটপ, ভয়েস রেকর্ডার সবকিছু মিলিয়ে ছবিটা স্পষ্ট হতে শুরু করে। তদন্তকারীরা ধীরে ধীরে পুরো সত্যটা বুঝতে শুরু করে। আলাদা আলাদা সূত্র একসাথে মিলিয়ে এখন স্পষ্ট হয়ে ওঠে ভয়ঙ্কর চক্রটার আসল রূপ। স্ক্রিনে কিছু নাম এক একে সামনে আসে। সেগুলোর গুরুত্ব বুঝেই সবাই টের পায় ওখানে জড়িত আছে অনেক উঁচু পর্যায়ের মানুষ। তদন্তকারীরা ধীরে ধীরে পুরো সত্যটা বুঝতে শুরু করে। আলাদা আলাদা সূত্র একসাথে মিলিয়ে এখন স্পষ্ট হয়ে ওঠে ভয়ঙ্কর চক্রটার আসল রূপ। পরদিন সকাল হতে না হতেই শহর জুড়ে খবর ছড়িয়ে পড়ে। বাতাসে উত্তেজনা, বিস্ময় আর জমে থাকা ক্ষোভ একসাথে ছড়িয়ে যেতে থাকে। টিভি নিউজে ব্রেকিং রিপোর্ট চলছে। ঘরে ঘরে, দোকানে দোকানে মানুষ থেমে যেয়ে এক দৃষ্টিতে সেই খবরই দেখছে। অবশেষে সায়েম আর তার বাবাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। যে দম্ভ একসময় তাদের ঘিরে ছিল, এখন তার জায়গায় শুধু অপমান আর পতন।
সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে। বহুদিনের জমে থাকা ক্ষোভ এবার মুখ পায়, আর শহরের নীরবতা ভেঙে যায়। কলেজের ছাত্রছাত্রীরাও আর চুপ থাকে না। তারা মিছিল নিয়ে শহরের রাস্তায় নেমে আসে, যেন অদিতির জন্যই নয়, সব ভয়ের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে। চারপাশ স্লোগানে ভরে যায়। জমে থাকা ক্ষোভ এবার রাস্তায়, মানুষের কণ্ঠে, শহরের বাতাসে স্পষ্ট হয়ে ওঠে। অদিতি দূর থেকে সবকিছু দেখে নীরবে দাঁড়িয়ে থাকে। এই ক্ষোভ তার জন্য হলেও তার চোখে এখন শুধু গভীর ক্লান্তি আর অদ্ভুত এক নিঃশব্দ বেদনা। কিছুদিন পর অদিতি আবার কলেজে ফিরে আসে। একই গেট, একই করিডোর, কিন্তু এবার তার ফিরে আসার ভেতরে লুকিয়ে আছে এক নতুন অর্থ। এখন সে আর শুধু শান্ত একটি মেয়ে নয়, অদিতি এখন সাহসের এক প্রতীক, নীরব থেকেও যার উপস্থিতি অন্যদের ভেতরে শক্তি জাগায়। তদন্ত এগোতে থাকে, কিন্তু ধীরে ধীরে কিছু বড় নাম তালিকা থেকে হারিয়ে যেতে শুরু করে। হঠাৎ কয়েকজন অফিসার বদলি হয়ে যায়, তদন্তের গতি কমে আসে, আর স্পষ্ট হয়ে ওঠে কেউ না কেউ ওপর থেকে সবকিছু থামিয়ে দিতে চাইছে। যারা এই চক্রের আসল মাথা ছিল তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। বিমানের ভেতরে বসে তারা দূরে সরে যায়, আর পেছনে পড়ে থাকে অসমাপ্ত বিচার। সংবাদপত্রে খবর আসে, কিন্তু আসল সত্য পুরোটা আর সামনে আসে না। যা লেখা হয় তার আড়ালেই থেকে যায় সবচেয়ে বড় অপরাধের মুখ। কিছুদিন পর এক বিকেলে অদিতি আর তার বাবা নদীর পাড়ে বসে থাকে। শহরের সব শোরগোল থেকে দূরে, সেখানে শুধু নীরবতা আর না বলা প্রশ্ন। অদিতি গভীর শ্বাস নেয়। বাইরে নদীর হাওয়া শান্ত, কিন্তু তার ভেতরে তখনও জেগে থাকে একের পর এক না বলা প্রশ্ন। সূর্যাস্তের আলো নদীর পানিতে ঝিলমিল করে, সেই আলোয় সবকিছু সুন্দর লাগে। অদিতি ধীরে বাবাকে বলে, সবকিছুর পরও তার মনে হচ্ছে বিচারটা এখনো অসম্পূর্ণ, কিছু মানুষ ধরা পড়েছে। অদিতির কথা শোনার পর বাবা সঙ্গে সঙ্গে উত্তর দেন না। তিনি শুধু শান্তভাবে নদীর দিকে তাকিয়ে থাকেন, যেন জীবনের বহু দূরের পথগুলো আবার মনে পড়ে গেছে। তিনি দিগন্তের দিকে তাকিয়ে বললেন, পৃথিবীর বিচারটা অনেক সময় অসম্পূর্ণ থেকে যায় রে মা। ঘর ঝাড়ু দিলে ধুলোবালি পরিষ্কার হয় ঠিকই, কিন্তু যে ধুলো ওড়ায় সে অনেক সময় বাতাসের আগে আগে অন্য কোথাও পৌঁছে যায়। মানুষের তৈরি আইনের জাল দিয়ে ছোট ছোট অপরাধীদের ধরা যায়, কিন্তু বড় রাক্ষসদের জন্য হয়তো প্রকৃতির নিজস্ব কোনো আদালত আছে, সেখানে কাউকেই ছাড় দেওয়া হয় না। বাবার কথা শুনে অদিতি আর কিছু বলে না। সে চুপচাপ নদীর দিকে তাকিয়ে থাকে, যেন জলের ভেতর কোথাও উত্তর খুঁজছে। ধীরে ধীরে অদিতির ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়, যেন সব বুঝেও কিছুই পুরোপুরি মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। অদিতি নদীর ওপারে তাকিয়ে রইল। শহরটা আজ শান্ত হলেও ওর মনে একটা আক্ষেপ থেকেই গেল। ও বুঝতে পারল, ন্যায় বিচার অনেক সময় মাঝপথে এসে থমকে যায়। সত্যি কি সব অপরাধের বিচার এই পৃথিবীতে হয়, নাকি কিছু চরম সত্য চিরকালই মানুষের বিবেকের কাছে এক অসমাপ্ত গল্প হয়ে জমা থাকে? অদিতির গলার সেই লকেটটা এখনও ওকে সুরক্ষা দিচ্ছে ঠিকই, কিন্তু সমাজের এই গভীর ক্ষতটা কে সারাবে? সেই উত্তর অদিতির কাছে ছিল না, হয়তো কারো কাছেই নেই। বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের দিনটি শুভ হোক। ধন্যবাদ।